দুঃখী মানুষ মারা গেলে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এখনো 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আছে, এখনো দুনিয়াতে আসে নাই, সেই মায়ের পেটে থাকাকালীন ঋণী, সেই ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়াতে আসতেছে। এ দায় কার? আমরা মূলত দেশটা আমরা পরিচালনা যেভাবে করার কথা, যে ধরনের মানুষ দিয়ে করার কথা, সেই ধরনের মানুষ দিয়ে আমরা দেশটা পরিচালনা করতে পারছি না, এটাই বাস্তবতা। আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, আমরা দেখি প্রত্যেকদিন ক্যামেরায় হাজার হাজার কোটি লুটপাট করা টাকা বড় বড় মানুষকে ধরা হচ্ছে। আমি যদি সরকার প্রধানকে বলি, এই যে রাস্তাঘাটে যে দুঃখী মানুষগুলো শুয়ে আছে, যে ছিনতাইকারীগুলোকে ধরা হচ্ছে, বাংলাদেশের 64টা জেলায় তালিকা তৈরি করে এই হাজার হাজার কোটি টাকার কিছু একটা অংশ খরচ করলে এই দুঃখী মানুষগুলা আজ ছিনতাইয়ের কাছে যাইতো না, তাকে গড়িয়ে তোলা সম্ভব। আর যদি আপনি মনে করেন মানুষকে আটকে রাখিয়া রাজনীতি করেন, তাহলে দিন দিন আরো এই দেশ অস্থিতিশীল হবে। একজন জ্ঞানী মানুষ মনে করে আপনি তার কাছে ভালো কিছু আশা করা যায়। এই যে ডক্টর ইউনূস সরকার প্রধানের দায়িত্বে আছেন, আমি তার উদ্দেশ্যে একটা বার্তা স্মরণ দিতে চাই। 71 সালে রক্ত, আর কিছুদিন ছাত্র ভাইয়েরা যে রক্ত ধরল, 2টা রক্তর দাগ একের সুতায় গাঁথা। সেই কারণে আপনি কিন্তু মহান দায়িত্বের জায়গায় অবস্থান করছেন, কিন্তু আপনার ক্ষমতায় আসার পরে আমি যেটা লক্ষ্য করতেছি, আমি যেটা গবেষণা করে দেখতে পারলাম, মানুষ আপনাদের কাছে যতটুকু প্রত্যাশা করছিল ততটুকু কিন্তু আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। এই যে স্বাধীন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যখন এই সরকারের হিসাবে দেশ পরিচালনা করে মানুষের মাঝ থেকে খারাপ কাজ করার কারণে বিদায় হয়ে যখন চলে গেল, তার পাশাপাশি দেখা গেল ডক্টর ইউনূস ক্ষমতায় এলো, এখানে কিন্তু অনেক শ্রমিক বেকার হলো। আমি ডক্টর ইউনূস মহোদয় সরকার প্রধানের উদ্দেশ্যে বলবো, আপনার বড় বড় দেশে আপনার বড় বড় লোকের সঙ্গে পরিচিত আছে। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আপনি 64টা জেলায় আপনি গার্মেন্টস গুদাম চালু করেন, তাহলে এই শ্রমিক আমাদের দেশের যে শ্রমিক আছে তারা কিন্তু শ্রম দিতে খুব আগ্রহ। এইখানে যদি স্বাধীন বাংলাদেশের কর্মসংস্থান বাড়া যায়, অটোমেটিকলি ছিনতাইকারী কমে আসবে। যদি একটা ঘরে খাবার না থাকে, ওই ছিনতাইকারীর সমানভাবে মাথায় কাজ করে না, তখন কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, তখন তার সেইভাবে মাথায় কাজ করে না। সেই কারণে আমি বলছি, মানুষ আটকে রাখাটা বাহাদুরি নয়, মানুষকে মুক্ত করাটাই বাহাদুরি। মহান মানুষের কাছে মানুষ আশ্বাস করবে, মানুষ নিরাপদ থাকবে, একটা পিঁপড়া নিরাপদ থাকবে। রাজা বাদশারা রাজনীতি করার কথা, এখন রাস্তা দিয়া প্রতিদিন দেখা যায় সাধারণ মানুষ রাজনীতি করে। এই কথা সাধারণ মানুষের মুখে মানায় না। রাজনীতি একটা মহান শব্দ, এই মহান শব্দটা হলো আদি যুগের রাজা বাদশারা রাজনীতি করত। রাজনীতির কাছে সহল মানুষ নিরাপদ থাকবে, সবার বিচার সমানভাবে নিশ্চিত করতে হবে। এখন আমাদের স্বাধীন বাংলাদেশে আমি যেটা লক্ষ্য করতেছি, যে উদ্দেশ্য নিয়ে 71 সালে দেশ স্বাধীন করা হয়েছে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, এই এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে কিন্তু হাসি ফোটে নাই। বড় বড় রাজনীতি দল বলতেছেন ভোট দেন, ভোট দেন, ভোট দেন। আমি যদি বড় বড় রাজনীতি দলগুলোকে বলি, আপনারা তো বিএনপি একবার দেশ চালাইছে আমরা দেখছি, জাতীয় পার্টি একবার দেশ চালাইছে আমরা দেখছি, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে তাও আমরা দেখছি, শুধু দেখি নাই জামাতি ইসলামের। তাহলে আমরা কি দেখতে পাইলাম? এই যে দেশ স্বাধীন হওয়ার 57 বছর হলো, আমি আজকে দুঃখী মানুষ, রিস্কায় থাকি, কথা বলা লাগে, লম্বা লম্বা কথা বলবেন না, বাহানার কথা বলবেন না। জ্ঞানী মানুষ তৈরি করেন, রাজনীতিতে জ্ঞানী মানুষ নিয়ে আছেন, জ্ঞানী মানুষ তারা এই বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। প্রত্যেকদিন হাঙ্গামা, প্রত্যেকদিন মিটিং মিছিল, এগুলা সভ্য সমাজে আমরা দেখতে চাই না। আমি লক্ষ্য করলাম, অনেক রাজনীতি দল বলে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই রাজনীতি দলগুলা মানুষকে ভুল বার্তা দিচ্ছে, রক্ত একবার দিয়েছি আর রক্ত দেব না। এটাই হয় স্বাধীন দেশের ভাষা হওয়ার কথা। আমরা কি স্বাধীন দেশে এখানে রক্ত দেওয়ার দোকান খুলছে? এই সমস্ত কথাগুলা আমাদের সাধারণ বাচ্চা কাচ্চা শেখে, তারা মনে করে রক্ত যখন দিচ্ছি আমাদেরকে রক্ত দিতে হবে নাকি? এই ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসা দরকার। রাস্তায় বেশি মিটিং
করা যাবে না, হই আল্লাহ করা যাবে না। মিছিল মিটিং করা এমন একটা মানুষের অধিকার। আমি স্বাধীনভাবে আমি রাস্তায় চলাফেরা করব, এটাও আমার গণতান্ত্রিক অধিকার। আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিয়ে রাস্তায় জঞ্জাট করবেন না। এটা একটা সভ্য সমাজের কোনো ভাষা হইতে পারে না। আমরা যদি প্রতিদিন মিছিল মিটিং দেখি, এই খবরগুলা মিডিয়াতে যখন প্রচার হয়, আমরা পৃথিবীকে আমরা বুঝাই দিতে চাচ্ছি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ একটা অসভ্য জাতি, একটা অসভ্য জাতি যারা আমরা কোনো কিছু প্রমাণ করবার এখন পর্যন্ত পারি নাই। মূল কথা হলো ঝগড়া খাজিয়া ফ্যাসাদ মানে কি? আমরা একটা অসভ্য মানুষ। এই অসভ্য মানুষের কারণে আমাদের ছেলে সন্তান ভালোভাবে গড়িয়ে ওঠে না। এই যে রাজনীতি দল, আমি দেখলাম বড় বড় মানুষ, কিছু কিছু টোকাই মানুষ, সেদিন একটা আমি ক্যামেরায় দেখতে পারলাম একজন টোকাইকে দুই একজন ধরে মারপিট করতেছে। আরে ভাই, টোকাইকে আপনি দুই একজনে মারপিট করলে কি দেশ কন্ট্রোল হবে? এই যে সরকারি অফিসে স্বাধীন বাংলাদেশে কলম চোর, কলমের খোঁচামারি যে চুরি করে, এই তো কলম চোরের বাংলার মাটি থেকে যতক্ষণ বীজ ধাত ভেঙে ফেলতে পারেন নাই, ততক্ষণ এই বাংলাদেশ নিয়ন্ত্রণে আসবে না। আমি পরিষ্কারভাবে ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে ঘর ঘর যে বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছে, এই কলম চোর স্বাধীন বাংলাদেশের মাটিতে থাকা অবস্থায় কোনো দল, কোনো সরকার প্রধান কত বড় দল হন না কেন, বা পৃথিবীর কোনো বড় দল এখানে নিয়ে আসুন না কেন, কখনো এই দেশ এগিয়ে নিয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে কলঙ্কর মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে পারবেন না। ততক্ষণ আপনারা ক্ষমতায় সরকার প্রধান দাবি করতে পারবেন, কিন্তু বিবেকের কাছে আপনারা সরকার প্রধান হন নাই। বিবেকের আদালত হলো সবচাইতে পৃথিবীর বড় শক্তিশালী আদালত। আপনি ক্ষমতায়, আমাদের গরিব মানুষ, আমরা 71 সালে দেশ স্বাধীন করছিলাম, উদ্দেশ্য কি ছিল? আমরা স্বাধীন ভাষায় কথা বলতে পারি না। আমাদের দেশ স্বাধীন হবে, আমাদের ছেলে সন্তান সরকারি অফিসে বসবে, আমাদের ছেলে সন্তান আমাদের কাছে চাকরি করবে, আমাদের সাধারণ মানুষ আমাদের কর্মকর্তার কাছে যাবে, তারা চাকরি টাকা দিয়ে কাজ করিয়ে আসবে, কর্মকর্তা চেয়ার থেকে উঠবে, কর্মকর্তা সাধারণ মানুষকে সালাম দেবে। এইগুলা আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। বড় বড় লোক লম্বা লম্বা কথা বলে, বাহানার কথা বলে ধোকা দিতেছে, বোকা বানানো হচ্ছে শিক্ষিত দোহাই দিয়া। এই শিক্ষিত সমাজ দেশটাকে লুটপাট, একটা লুটের রাজত্ব করতেছে, কলমের খোঁচা মারে। সেই কারণে আমরা দুঃখী মানুষ আজকে স্বাধীনভাবে আমরা মাথা চারা দিয়া আমরা উঠতে পারি না। আমাদের ছেলে সন্তান এখন পর্যন্ত আমার দিকে দেখে থাকান। আমি 71 সালে যুদ্ধ দেখছি, ডান পায়ে আমার গুলির দাগ আছে, আমি রিক্সা চলে, এখনো আমি রিক্সায় বসে থেকে কথা বলছি। আর আমাকে যদি বলা হয়, আমি সরকার প্রধানকে বললাম পরিষ্কার বার্তা দিতে চাচ্ছি, আপনি যে পথে আপনি দেশ চালাইতেছেন, এই দেশ চালা আমার কাছে সন্তোষজনক আমি মনে করতেছি না। আপনি যদি দেশ চালাইতে ব্যর্থ হন, আমি পরিষ্কারভাবে এই ক্যামেরার মাধ্যমে আমি স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ঘর একটা বার্তা বলতে দিতে চাচ্ছি, দেশ চালাইতে না পারলে দেশটা আমার হাতে ছেড়ে দেন। আমি প্রত্যেকটি দুঃখী পরিবারকে 7 দিনের মধ্যে 5 লক্ষ কোটি টাকা দেব। এই আমি ক্যামেরার মাধ্যমে কথা দিলাম। স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 11-12। 11 বছর। স্বাধীনতার কথা মনে আছে? কোথায় ছিলেন? গুলি করে খাইছি। না, যুদ্ধ করি নাই তো। যুদ্ধ দেশ থেকে ছিনতাইকারী এবং ওই যে চাঁদাবাজি দূর করতে হইলে কি করতে হবে? এই চাঁদাবাজি, এই দেশ এই দেশ চাঁদাবাজি দূর করতে হলে সর্বপ্রথম যে কাজটা, এটা আমি জাতিকে আপনাদের ক্যামেরার মাধ্যমে যে জিনিসটা বার্তা দিতে চাচ্ছি, প্রত্যেকটি হাজার হাজার কোটি টাকার মানুষকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। একে ধরনের টাকা, কিছু অংশ টাকার কয়েক কোটি টাকা হলে 64টা জেলার তালিকা তৈরি করলে বোঝা যাবে কতটুক দুঃখী মানুষ ছিনতাইকারীতে জড়িত। এদেরকে একটা কাজের দিকে লক্ষ্য করার জন্য বা একটা ছোট খামার বা একটা রিক্সা কেনার জন্য মোটামুটি কয়েকটা টাকা দিলে এই লোকগুলাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। এই লোকগুলাকে আপনি যদি সব লোকগুলাকে ধরিয়ে নিয়ে যা জেলে আটকে রাখেন, তাতে ওই লোকগুলার কোনো উপকারে আসবে না, বরঞ্চ ওই পরিবারগুলা একদম
কবরের নিচে চলে যাবে। অনেকে আছে কাজ করতে চায় না, ছিনতাইকারীকে পেশা হিসাবে। আরে বাবা, তাকে একবার সুযোগ করে তাকে তো গড়ে তোলার দায়িত্ব তো জাতির। সবাই তো একরকম হবে। আরে বাবা রে, যে একবার আপনি সুযোগ না দিয়ে তো তাকে আপনি আগে খারাপ বলতে পারতেছেন না। আগে তো তাকে আপনাকে বলতে হবে যে ভাই তুমি এগুলা কেন করো, তোমাকে কাজ আছে, তোমাকে চিন্তাই করবে কেন? ঠিক আছে, ঠিক আছে। তোমাকে এই যে একটা এশিয়া কিনে দেয়, তুমি বাবা এগুলা ছাইড়া দাও।